স্বাগত আজকের বাংলাদেশে, আপনাদের সঙ্গে আছি আমি জাহিদ হোসেন। ঠান্ডা লড়াইয়ের অবসানে পুঁজিকেন্দ্রিক বাজার অর্থনীতির পূজারি প্রায় গোটা বিশ্ব। এখানে দাতার শর্তের বেড়াজালে থাকতে হয় প্রায় সবাই। সে ধারার বিরুদ্ধে উদীয়মান হয়েছে উদীয়মান অর্থনীতির 5 দেশ: ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা। নিউ ডেভেলপমেন্ট ব্যাংক নামে আর্থিক প্রতিষ্ঠান গড়ে তুলছে তাদের সংঘ ব্রিক্স। এ ব্যাংক বিশ্ব অর্থবাজারের দুই মোড়ল বিশ্বব্যাংক ও আইএমএফকে প্রতিযোগিতার মুখে ঠেলে দেবে বলে মনে করছেন অর্থনীতি বিশ্লেষকরা। এসব নিয়ে আজকের আলোচনা দাতা গ্রহীতা অর্থের রাজনীতি। কথা বলতে আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম.এ. মান্নান, আছেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদের সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান এবং পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ডক্টর আহসান এইচ মনসুর। আপনাদের স্বাগত। প্রথমেই এম.এ. মান্নান, আপনার কাছে জানতে চাইব যে বিশ্বের যে অর্থ ব্যবস্থার মধ্যে বিশেষ করে বিশ্বব্যাংক, আইএমএফ এর পরিচিতি আছে এবং সেই রকমই একটি কাঠামো হবে এরকম একটি ধারণাই দেওয়া হচ্ছে, যেটা ব্রিক্স, একটি নতুন ব্যাংক যেটা নিউ ডেভেলপমেন্ট ব্যাংক তারা নাম দিয়েছে। আজকেই আসলে আনুষ্ঠানিকভাবে এটা ঘোষণা করা হলো। তো এই ব্যাংকেরও নিশ্চয়ই উদ্দেশ্য থাকবে উদীয়মান অর্থনীতির দেশ হিসেবে বাংলাদেশ বা এই ধরনের দেশগুলোর সঙ্গেই অর্থনৈতিক সম্পর্ক গড়ে তোলা। সেই ক্ষেত্রে এই নতুন ব্যাংকের ঘোষণা বাংলাদেশের জন্য কতটুকু সম্ভাবনা তৈরি করবে বলে মনে করেন? ধন্যবাদ। প্রথমেই বলে নেওয়া ভালো যে এই যে 5টি রাষ্ট্র ব্রিক্স নামে যারা পরিচিত, তারা প্রথম কাতারের অর্থনৈতিক শক্তি নয় এখনো, তবে তারা উদীয়মান। এইভাবে যে চায়না তো বৃহৎ একটি অর্থনৈতিক শক্তি, যদিও আমেরিকার পর্যায়ে পৌঁছে নাই। ভারত অত্যন্ত বৃহৎ একটি শক্তি। ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা, রাশিয়া তো একটা পুরনো শক্তি ছিল, তো এখন যে কোনো কারণে রাজনৈতিকভাবে পিছিয়ে পড়েছে। তারা এখন নিজেদেরকে গুছিয়ে প্রথম কাতারে আসার একটা চেষ্টা, এটা থেকে তারা কিন্তু কাজটা শুরু করেছে। এবং আমার যতদূর ধারণা, যে ব্যাংকটা যেটা নতুন লঞ্চ হচ্ছে বা হবে, এখনও কিন্তু তার কেন্দ্র কোথায় হবে এটা ঠিক হয় নাই। তার মানে পুরোপুরি এখনও তারা বলতে পারবে না যে তাদের কত কী হচ্ছে। ভাষা কথা সাম্প্রতিক সামিটে তারা যেটা ব্রাজিলে হলো, এইটা আমার মনে হয় যে আমাদের যারা আমরা আছি, আমরা এই মুহূর্তে ওয়াচ করার কথা যে আমাদের সম্ভাবনা কতটুকু। আমি ঠিক পরিষ্কার বলতে পারবো না। আমার ধারণা প্রথম কাতারে তাদের মধ্যে নিজেদের 5 জনের জন্য তাদের যে ক্রেডিট রিকোয়ারমেন্ট বা ফান্ড রিকোয়ারমেন্টস, এইটা বিশ্বব্যাংক, এশীয় ব্যাংক, অন্য এইগুলোর বাইরে গিয়ে একটা বিকল্প সোর্স বের করার জন্য তারা একটা প্রচেষ্টা চালাচ্ছে। এর মধ্যে অর্থনীতির চেয়ে রাজনীতি আমি বেশি দেখছি। বিশেষ করে রাশিয়ার পতনের পরে সোভিয়েত রাশিয়ার নতুন করে উঠে দাঁড়াবার যেটা প্রচেষ্টা, সে উঠে দাঁড়াবার প্রচেষ্টায় রাশিয়ার এখানে একটা ইচ্ছা আছে দাঁড়াবার জন্য। আর চীন তো উঠে দাঁড়িয়েই গেছে, প্রায় আরও কত উপরে উঠতে পারে, এই জন্য চীনেরও একটা মহা আগ্রহ এখানে আছে। আমি বরঞ্চ এই 5 জনের মধ্যে এই 2 জনকে নিয়ে চিন্তায় বেশি, চীন এবং রাশিয়া। রাজনীতির কথাটা বললেন, সেইটা কিন্তু এই যে নতুন একটি ব্যাংক তৈরির পেছনেও এক ধরনের প্রশ্ন আছে যে বিশ্বব্যাংক এবং আইএমএফ, বিশ্বব্যাংকের যে 5টি অর্থলগ্নিকারী প্রতিষ্ঠানই আমি বলবো যে 5টি প্রতিষ্ঠান আছে, সেই 5টি প্রতিষ্ঠানের কার্যক্রম নিয়ে এক ধরনের বলা যায় যে ক্ষোভ তৈরি হয়েছিল। সেই ক্ষোভের থেকেই এই ব্যাংকের তৈরি এরকমই মনে করছেন বিশ্লেষকরা। তো সেই ধরনের ক্ষোভ কি বাংলাদেশেরও আছে বা থাকার কোনো কারণ আছে? না, আমি ক্ষোভের কোনো কারণ দেখছি না। আমরা এই রাজনৈতিকভাবে আমরা ওই পর্যায়ে এখন নই। আপনি লক্ষ্য করুন, গত কয়েকদিন পুতিনের যে মাল্টিপোলার ওয়ার্ল্ডের একটা তার যে ইচ্ছা প্রকাশ করছে, যে এককেন্দ্রিক রাজনীতির বাইরে, আগে তো 2 কেন্দ্রিক ছিল, বাইপোলার ছিল, একদিকে ছিল মস্কো আর একদিকে ওয়াশিংটন, সেটা ভেঙে পড়েছে। এখন মস্কো দাঁড়িয়ে বলছে না, বহুমুখী হতে হবে, বহু কেন্দ্রিক হতে হবে, এককেন্দ্রিক হবে, এটা তাদের স্লোগান। আমরা উদীয়মান এখনো মধ্য মায়ের দেশ নই, হতে চাচ্ছি। আমাদের যে বর্তমান প্রয়োজনগুলো মেটাবার জন্য গত 40 বছরে আমরা যে সম্পর্ক গড়ে তুলেছি, ভালো মন্দে আমি যাচ্ছি না। বিশ্বব্যাংকের সঙ্গে বা এশিয়া ডেভেলপমেন্ট ব্যাংকের সঙ্গে বা আইএমএফের সঙ্গে বা এমনকি আইডিবি যেটা ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক, এদের সঙ্গে আমাদের যে বর্তমান সম্পর্ক, এর বাইরে গিয়ে লাভ দিয়ে এখানে যোগদান করার মতো বোধহয় আমাদের এখন অবস্থা নয়। আমি ব্যক্তিগতভাবে মনে করছি, আমি সরকারের কথা বলছি, এইটা আমার ব্যক্তিগত ধারণা। আমরা এখন ওয়াচ করব, দেখব
তাদের রাজনৈতিক উদ্দেশ্যটা কি সেই সম্বন্ধে পরিষ্কার হব, তারপরে আমরা অন্য চিন্তা ভাবনা করবো। আমি একটু এখন আহসানিজ মনসুর আপনার কাছে জানতে চাইবো যে যেই প্রেক্ষাপটে ব্রিক্সটা তৈরি হলো সেই প্রেক্ষাপটে কিন্তু এরকম কথাগুলি অনেক দিনই আলোচনা হয়েছে, যেটা বিশেষ করে রাশিয়া এবং চীন বারবারই বলেছে যে ওয়ার্ল্ড ব্যাংক এবং আইএমএফে সমান অধিকার নেই তুলনামূলকভাবে ছোট রাষ্ট্রগুলির, যেটা তারা সরাসরি বলছে যে তারা আমেরিকার যে একচ্ছত্র আধিপত্য সেইটার বাইরে যেতে চায়। তো আসলে কি মনে হয় যে এই নতুন ব্যাংকটা তৈরির ক্ষেত্রে সেটাই একটা বড় অনুপ্রেরণা বা চিন্তার বিষয় ছিল তাদের? না, এটা সত্য, এবং বেশ অনেক দিন ধরেই আইএমএফ এর যখন মিটিং হয়, বিশেষ করে ইন্টারিম কমিটি মিটিং বা অ্যানুয়াল মিটিং হয়, সবসময় এই উদীয়মান দেশগুলো থেকে একটা চাপ আসতো যে আমাদের ভয়েসটাকে রিফ্লেক্টেড হচ্ছে না, আমাদের যে বর্তমান অর্থনৈতিক শক্তি, আমাদের যে অবস্থান, সেটা ওই 1944-এ যখন এটা প্রতিষ্ঠান হয় সেটার সাথে এক নয়, এবং আমাদের ভয়েসটাকে আরও লাউডার করতে হবে, বোর্ডে আমাদের রিপ্রেজেন্টেশন বাড়াতে হবে, আমাদের কোটাকে একটা যথাযোগ্য মর্যাদার স্থানে নিয়ে যেতে হবে। এটা সব সময় তাদের দাবি ছিল। দাবিটা যে শুনে নাই তা না, এই দাবির প্রেক্ষাপটে কিন্তু গত আমি বলবো যে 10 বছরে বেশ দুবার কোটার পরিবর্তন হয়েছে, এবং এই প্রত্যেক কোটার পরিবর্তনের সময় চীন একটা বড় অংশ পেয়েছে, ভারত কিছুটা বৃদ্ধি পেয়েছে, রাশিয়াও বেশি পরিবর্তন হয়নি, কারণ রাশিয়ার অর্থনীতি এখনো অত প্রবৃদ্ধিশীল নয়। তো পরিবর্তন হয়েছে, কিন্তু তারা যেটা চাচ্ছিল যে ফান্ডামেন্টাল চেঞ্জ, অর্থাৎ বর্তমানে পরিবর্তন সত্ত্বেও আমেরিকান অবস্থাটা 22% থেকে কমে এখন হয়তো 18 বা 17-তে এসছে, কিন্তু 15% হচ্ছে ভেটো পাওয়ার। তারা সেই ভেটো পাওয়ারটা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের আছে। তারা এককভাবে যে কোনো লোন প্রোগ্রাম বা যে কোনো ইনিশিয়েটিভকে তারা ভেটো দিতে পারে, ডিফ্যাক্টো দেয় না, কারণ তারা এটাকে নর্মালি পপুলার ভোটে এটা হয়ে থাকে, মেজরিটি ভোটে হয়ে থাকে সেটাকে, কিন্তু তারা এর অধিকারটা এখনো তাদের কাছে আছে, এবং এটা অনেকেই পছন্দ করে না। 2 নম্বর জিনিস হচ্ছে যে ইউরোপিয়ান গোষ্ঠী 1944-এর এই সময় তারা সব মানে মার্কিন যুক্তরাষ্ট্রের পরেই এককভাবে যদি সবগুলোকে এক করা হয়, তাদের কিন্তু কোটার পরিমাণ অনেক বেশি, মার্কিন যুক্তরাষ্ট্রের ডবল। তো তারা হিসেবেও তারা কিন্তু একটা এককভাবে এখন ভোট প্রয়োগ করে বেশিরভাগ ক্ষেত্রে, ফলে একটা বিরাট একটা পাওয়ার ব্লক হিসেবে কাজ করে ইউরোপিয়ান ইউনিয়ন। সেখানেও এই তাদেরও ইচ্ছা হচ্ছে যে আমাদের এই একক ক্ষমতাটা আমরা ধরে রাখবো, যেটা চীন বা ভারত বা অন্যান্য দেশ বলছে যে তোমরা তো এখন ইউরোপিয়ান ইউনিয়ন হয়ে গেছো, তোমরা একটা দেশ হিসেবে একটা ভোট দাও, তোমরা কেন সবগুলোকে আলাদা আলাদা ভোট দিয়ে এত বড় করে ফেলছো, তোমাদেরকে কিন্তু ছাড় দাও বড় রকমের, যেটা আমরা পেতে পারি এবং আমরা এটাকে আমাদের অধিকার তখন প্রয়োগ করব। তো এই বিবাদের কিন্তু মীমাংসা সঠিকভাবে হয় নাই, আংশিকভাবে হয়েছে, চেষ্টা হয়েছে। ফলে আমি বলবো যে হ্যাঁ, এই ক্ষোভটা আছে, এবং এই ক্ষোভের কিছুটা হলেও প্রতিফলন এখানে আমরা দেখছি। আরেকটি জিনিস একটু মানে ব্যাকগ্রাউন্ড জানতে চাইবো স্যার, যে এইটা কিভাবে ফরমেশন হয়েছে, এবং এইখানে আসলে যাদেরকে আমরা বলতেছি যে মূল 5টি উদ্যোক্তা, তাদের পাওয়ার এখনো পর্যন্ত কি রকম আছে? এক্ষেত্রে 188 জন সদস্য আছে, কিন্তু এই সদস্য প্রত্যেকের সমান ভোটাধিকার নাই, সেটা তো আপনি বললেনই, কিন্তু এই মানে ব্যালেন্স অফ পাওয়ারটা কিভাবে মেনটেন হয় সেখানে? না, ব্যালেন্স অফ পাওয়ার তো যেটা বেসিক ফর্মুলা ছিল যে হচ্ছে ইকোনমির সাইজ, দ্য ট্রেড ভলিউম অফ দ্য ইকোনমি, ওই দেশের ট্রেড ভলিউমটা কত, এবং ওই দেশের রিজার্ভ লেভেল কত, এই তিনটে কিন্তু বেসিক ক্রাইটেরিয়া ফর কোটা ডিটারমিনেশন, এবং এই কোটা ডিটারমিনেশন এই তিনটা ভিত্তিতে হয়ে থাকে। এখন যেটা হয়েছে যে সত্যি সত্যি চীনের গ্রোথ যেটা হয়েছে সেটা একটা ফেনোমেনাল গ্রোথ, ফলে ওই কোটার ওই ভিত্তিতে যদি করা হয় আসলেও চীনের শেয়ারটা বেড়ে যাবে। কিন্তু এখানে ভোটিং ব্লক হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন অ্যাজ এ হোল, তারা এটাকে আপত্তি জানাচ্ছে, এবং মার্কিন যুক্তরাষ্ট্র বলছে আমার কোনো আপত্তি নেই, ইউরোপ তাদের শেয়ার ছেড়ে দিলে পরে দ্যাটস আপ টু ইউ। ফলে যেটা হচ্ছে একটা অচল অবস্থা আছে। ঠিক যে প্রিন্সিপালে এটা 1944-এ এটা এস্টাবলিশড হয়েছিল, সেটার সঠিক প্রয়োগ কিন্তু এখন হতে পারছে না। যে রিভিশনটা দরকার, সেই রিভিশন হলে পরে ইউরোপের শেয়ার অনেক কমে যাবে, মার্কিন যুক্তরাষ্ট্রের শেয়ার হয়তো 15-এর কাছাকাছি চলে আসবে, আরেকটু কমবে, কিন্তু অন্যদের শেয়ারটা অনেক বেড়ে যাবে। এই জন্য ইউরোপকেই বেশিরভাগ চাপ দেওয়া হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র মোটামুটিভাবে একটা নিউট্রাল পজিশনে চলে গেছে যে আমাদের না, তোমাদের শেয়ার তোমরা দিতে চাইলে তোমরা দাও, আমার কোনো আপত্তি নাই, এবং অন্যরা বলছে আমাদেরকে দাও। এখনো পর্যন্ত এটা সুরাহা কিন্তু হয় নাই,
এবং এটা হওয়ার কোনো লক্ষণও দেখা যাচ্ছে না, যে কারণ এটা একটা বিরাট ইনফ্লুয়েন্সের ব্যাপার। ইন্টারন্যাশনাল মনিটারি সিস্টেমকে ইম্প্যাক্ট করার জন্য IMF ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ভেহিকেল। ওয়ার্ল্ড ব্যাংক অতখানি না, কিন্তু IMF, সেই জন্য তারা IMF এর কোটাটা তারা ছাড়তে রাজি না। আমি আবার এই জায়গাটায় একটু আসবো, খলিকুজ্জামান সাহেবের কাছ থেকে জানতে চাইবো যে এই যে অর্থনৈতিক কাঠামোটা, এই অর্থনৈতিক কাঠামোটার একটা রাজনৈতিক প্রয়োগ আছে বলে সবসময়ই একটা সমালোচনা বিভিন্ন দিক থেকে আছে। তো সেই রাজনৈতিক প্রয়োগটা আসলে কীরকম আপনারা মনে করেন? এটা যে ব্রিক্স আপনি দেখছেন, এটা গত 8 বছরের একটি প্রক্রিয়া। এটা শুরু হয়েছিল 2006 সালের সেপ্টেম্বর মাসে। প্রথম সেটা যে তারা নিউ ইয়র্ক সিটিতে প্রথমটা বৈঠক হয়, সেই বৈঠকের পরে 2008 সালের 16ই মেতে রাশিয়াতে বৈঠক হয়। তারপর 2009 সালের 16ই জুনে তাদের একটা ফর্মাল সামিট হয়। 2012 সালে ব্রিক্স তারা যে $75 বিলিয়ন IMF এর ইয়েতে দিয়েছিল, তারা কতগুলি ইয়ে দিয়েছিল রিফর্মস, বিশ্বব্যাংক IMF রিফর্মসের ব্যাপারে তারা প্রস্তাব রেখেছিল। 2013 সালে তখন এসে তাদের ইয়েটা হয় যে চীন 41 বিলিয়ন, তারপরে ব্রাজিল, রাশিয়া এবং ইন্ডিয়া প্রত্যেকে মিলে 54 বিলিয়ন, সাউথ আফ্রিকা 5 বিলিয়ন, মোট 100 বিলিয়ন। এই $100 বিলিয়ন তাদের ইয়েতে ফান্ডে যাবে, আর এটা তাদের ফান্ডের জন্য আরও 100 বিলিয়ন থাকবে। এবং এই বিলিয়ন ফান্ড যেটা 2013 সালে যেটা হয়েছিল এটা প্রস্তাব, সেটা 2014 সালে সেখানে 100 বিলিয়ন ফান্ড, ডেভেলপমেন্ট ব্যাংক ফান্ড, সেটা গড়ে ওঠে। এবং এখানে এসে আমরা যেটা দেখি, এটা একটা অর্থনৈতিক যুদ্ধ। দুনিয়া দখলের সেখানে একচ্ছত্র আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়ন যেটা কন্ট্রোল করতো IMF এবং ওয়ার্ল্ড ব্যাংকের মাধ্যমে, সেইটার বিরুদ্ধে আরেকটা শক্তি এখন দাঁড়াচ্ছে। এবং এটা আমরা বুঝতে পারবো তাদের কিছু কথার মধ্যে, যেমন তাদের সেখানে বক্তব্য যেটা আছে, তারা বলছেন তাদের কাজ কি, বিশ্বব্যাপী তাদের অর্থনৈতিক শক্তি সম্প্রসারণ করা, এবং আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়ন কর্তৃক যে সকল দুর্বল রাষ্ট্রের ও রাষ্ট্রসমূহের মতামত অবজ্ঞা করা হয়েছিল, সেই সকল তাদের শক্তি সামর্থ্যকে ঊর্ধ্বে তুলে ধরা। যেমন তাদের স্টেটমেন্ট আমি শোনাই, টু প্রমোট দেয়ার ইন্টারেস্ট অ্যাব্রড and can highlight the strengthening position of countries whose opinion is frequently ignored by their developed American and European colleagues. পরিষ্কার। এবং এরপরে তাদের যেদিন হয় আপনার এই ফরেন মিনিস্টার সামিট, সেটা আমি পরে বলছি, যে এখানে ফরেন মিনিস্টারদের যে ব্রিক্সের তাদের মিটিং যেটা হয়, নিউক্লিয়ার সিকিউরিটি সামিট হবে। নিউক্লিয়ার সিকিউরিটি সামিট সেটা হবে G20-র এবং নভেম্বর 2014 সালে। এবং সেই ক্ষেত্রে এসে তখন তারা বলছে কোনো একক দেশ বা সদস্য এককভাবে G20 তার যে নীতি নির্ধারণ করতে পারবে না, প্রকৃতি নির্ধারণ করতে পারবে না। এবং সেই বিষয়টা ফলে এগুলো তো আপনারা বুঝতে পারবেন যে একটা ওপেন চ্যালেঞ্জে তারা যাচ্ছে। এবং এখানে এসে ফরেন মিনিস্টাররা বলছে, নিউক্লিয়ার সিকিউরিটি সামিট নোটেড উইথ কনসার্ন দি রিসেন্ট মিডিয়া স্টেটমেন্ট on the forthcoming G20 summit to be held in Brisbane in November 2014. The custodianship of the G20 belongs to all member states equally, and no one member can unilaterally determine its nature and character. একইভাবে পুতিনকে এই সামিট থেকে বাইরে রাখার জন্য অস্ট্রেলিয়ার যে সম্ভবত ফরেন মিনিস্টার, অস্ট্রেলিয়ান ফরেন মিনিস্টার, তিনি বলছেন যে পুতিন মাইট বি বিয়ার্ড ফ্রম G20 সামিট। তাকে ওই যে ক্রিমিয়ান ক্রাইসিসে তার রিয়াকশনটা দিয়েছে কীভাবে দেখেন, দি এসকেলেশন অফ হোস্টাইল ল্যাঙ্গুয়েজ, স্যাংশন অ্যান্ড কাউন্টার স্যাংশন অ্যান্ড ফোর্স ডাজ নট কন্ট্রিবিউট টু এ সাস্টেনেবল অ্যান্ড পিসফুল সলিউশন অ্যাকর্ডিং টু দি ইন্টারন্যাশনাল ল ইনক্লুডিং দি প্রিন্সিপালস অ্যান্ড পারপাস অফ দি UN চার্টার। ফলে এই বিষয়গুলির থেকে এটা পরিষ্কার, সেটা হলো যে বহু রাষ্ট্র যারা বিশেষ করে বহুদিন থেকে IMF এবং ওয়ার্ল্ড ব্যাংক, একটা হলো দুর্নীতি, এবং বিশেষ করে বলছে যে তারা মূলত ইউরোপ এবং আমেরিকা তাদেরই সেখানে যে ঘাটতি পূরণ করা এবং তাদের যে কারেন্সি এর সমস্যাগুলি দূর করা, এই কাজে ব্যবহৃত হচ্ছে। এবং থার্ড ওয়ার্ল্ডের দুনিয়ার যে অনুন্নত পশ্চাৎপদ দেশগুলি, তারা দিনে দিনে ঋণের বোঝা ঘাড়ে চাপছে এবং তারা দায়গ্রস্ত হয়ে পড়ছে। উন্নয়নের নামে নানা শর্ত দিচ্ছে, সেই শর্তগুলির চাপে ওই দেশের আসলে উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে। সেই জন্য তারা বলছে যে এখন এই উদ্যোগটা তারা নিয়েছে
যে বিশ্বব্যাংক IMF এর যে কর্তৃত্ব, অর্থনৈতিক কর্তৃত্ব বিশ্বব্যাপী, সেটাকে চ্যালেঞ্জ করে তারা দাঁড়িয়েছে। জি, আমরা একটা বিরতিতে যাব। বিরতির পরে আব্দুল মান্নান, আপনার কাছ থেকে জানতে চাইব যে এই যে শর্তগুলি নিয়ে সবসময়ই মানুষের ভিতরে প্রশ্ন আছে যে এই শর্তগুলি প্রো পিপল কিনা, জনগণের স্বার্থে কিনা, এবং এটা কতটুকু রাষ্ট্রীয় স্বার্থে, সেটা নিয়ে সবসময়ই আমরা দেখেছি যে প্রশ্ন উঠেছে। সেটি আসলে কতটুকু সত্য বা আপনারা এটার বাস্তব ক্ষেত্রে কি দেখছেন, সেই বিষয়গুলি একটু জানতে চাইব একটা বিরতির পরে। দর্শক, ফিরছি একটু পরে। বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। আমরা যে জিনিসটা জানতে চাচ্ছিলাম যে শর্ত, সবচেয়ে বেশি আলোচিত বিষয়, যে শর্তের কারণে আমাদের অর্থনৈতিক স্বাধীনতা, অর্থনৈতিক কোনো ধরনের শৃঙ্খল তৈরি হচ্ছে কিনা, বিশেষ করে IMF এবং ওয়ার্ল্ড ব্যাংক। খুবই কঠিন প্রশ্ন ভাই। আমি আমার নিজের মতামত বলছি। দাতা গ্রহীতা, খাতক আর যে পুঁজি দেয়, ঋণ যারা করে, ঋণের তো শর্ত বড়ই হোক আর ছোটই হোক থাকবেই। শর্তহীন ঋণ আমার জানা মতো পৃথিবীতে খুব কমই পাওয়া যায়। এবার বন্ধু থেকে যখন টাকা নেই, আগামীকাল টাকা ফেরত দিবি, এই ধরনের হয়তো কোনো শর্ত থাকতে পারে। সেই সেন্সে আমরা যেহেতু আমাদের টাকার বা পুঁজির প্রয়োজন আছে, আমরা একটা নিম্নবিত্ত দেশ, আমাদেরকে ঋণ করতেই হবে। ঋণ করতে হলে যে দিতে পারে তার কাছে যেতে হয়। সে তার কতগুলো নিয়মকানুন আছে এইটা দেখাবে। বিশেষ করে আপনি IMF ওয়ার্ল্ড ব্যাংকের কথা যদি বলেন, এটা তো আর তাদের ইচ্ছা মতো এইগুলো শর্ত নয়। শর্তগুলোতে কিন্তু আমরাও অংশীদার, চার্টারে আমরাও কিন্তু আছি, আমরা সদস্য, কিন্তু আমরাও ড্রয়িং রাইটস আমাদের আছে। সুতরাং যে শর্তগুলো তারা ইম্পোজ করে আমাদের উপরে, এইটাকে আমি অন্যায় বলার বা আমার কোনো কারণে আমাকে ভালো না লাগতে পারে, গ্রহণযোগ্য নাও হতে পারে। তাছাড়া আমি তো নিতে বাধ্য নই। আমি যদি মনে করি এটা আমার জন্য গ্রহণযোগ্য নয়, আমার ক্ষতি হবে, আমি নেব না। আমাকে বাছাই করে নেওয়ার অধিকার আছে। কিন্তু যদি আমি নিই, তাহলে শর্তাদি নিতেই হবে। এবং শর্তগুলো প্রাইমা ফেসি দৃশ্যমানভাবে কিন্তু অত হার্মফুল কিছু নয়। যেখানে বললো ভাই বাইরে যেখানে 3% 4% ইয়ের নিচে, সুদের নিচে তুমি পাবে না, এখানে আমি 0.5% দিচ্ছি, 0.75% দিচ্ছি, 40 বছর দিচ্ছি, 10 বছর গ্রেস পিরিয়ড দিচ্ছি। এগুলো যে কোনো মানে লোক শুনলেই তো ভাববে যে কত ভালো শর্ত। কিন্তু আড়ালে যে আনরিটেন কিছু কন্ডিশনালিটি থাকে, এটা অনেকে বুঝে না, সেগুলো হয়তো আমাদের জন্য হার্মফুল হতে পারে। কিন্তু কথা একটাই, যেহেতু আমাদের পুঁজির প্রয়োজন আছে, আমরা বাধ্য হয়েই এত বড় পরিমাণ টাকা যেহেতু অন্য কোথাও পাবো না, এই জন্য আমরা বাধ্য হয়ে এখানে যাই। এবং এইটাও বলতে পারি যে আমরা এখানে যাই খাতক হিসাবে নই, সদস্য হিসাবে। যেহেতু আমরা ওয়ার্ল্ড ব্যাংক বলি আর IMF বলি, আমরা এই বোর্ডে কিন্তু আমরা সদস্য হিসাবে আছি। সেইটা এক ধরনের মনস্তাত্ত্বিক স্বস্তি আমাদের জন্য আছে, যার মাধ্যমে আমরা অপারেট করতে পারি। এই দুটো দিক, একটা খোলামেলা যে আইনগতভাবে আমরা সমান অংশীদার, আরেকটা হলো যে আমরা যেহেতু দরিদ্র রাষ্ট্র, তুলনামূলকভাবে আমাদের বার্গেনিং পজিশনটা দুর্বল, এবং সেই দুর্বলতার সুযোগ যদি কোনো চালাক লোক বা কোনো চালাক জাতিগোষ্ঠী নেয়, সেটা কি করা যাবে? এই মুহূর্তে আমাদের সহ্য করতে হবে এবং কাজ করতে হবে। কিন্তু এই ক্ষেত্রে বিকল্প যে তৈরি হচ্ছে, সেটা কি আমাদের জন্য বার্গেনিং পাওয়ার বাড়াবে? শুনে, বিকল্প তো আমরা চিন্তা করি, যখন IDB হলো ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক, ইসলামী উম্মা নিয়ে কথাবার্তা বলা হলো যে আমাদেরকে ঋণ দেবে ইত্যাদি ইত্যাদি, আমাদের এলাকার ইত্যাদি। কিন্তু আমরা কি এত টাকা পেয়েছি, বা আমরা কি এর চেয়ে বেটার ডিল পেয়েছি? যখন এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক হলো, আমরা আশা করেছিলাম যে এটা এশিয়ার জন্য একটা বিশেষায়িত ব্যাংক হবে এবং আমাদের সকলগুলো হয়তো আমাদের ভালো হয়েছে, কিন্তু যতটুকু আশা করেছিলাম অতটুকু হয়নি। এই মুহূর্তে আমরা আশা করছি যে এই যে ব্রিক্স নিয়ে আমি কিন্তু অতটা আশাবাদী নই। এটা ওপেনলি আমার ব্যক্তিগত মত। কারণ ব্রিক্স 5টি নির্দিষ্ট রাষ্ট্র নিয়ে গঠিত, পৃথিবীর 5টি রাষ্ট্র, এবং তাদের প্রত্যেকের পলিটিক্যাল এজেন্ডা আছে, এক্সেপ্ট পারহ্যাপস এই মুহূর্তে দক্ষিণ আফ্রিকা, যে সবচেয়ে ছোট অর্থনৈতিক শক্তি হিসাবে। আমি বরঞ্চ বেশি আশাবাদী হব বিকল্প হিসাবে, নতুন যে ব্যাংকের কথা চায়না বলছে, চীন দেশ বলছে, এটা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাংক করবে, রিজনাল, এবং আমাদেরকে মানে অফারও করেছে সদস্য হওয়ার জন্য, যেটা আমি যদ্দূর জানি আমাদের সরকার আনঅফিশিয়ালি বা এমনি প্রাইমারিলি বলছে যে হ্যাঁ আমরা এতে আগ্রহী। এখনও কোনো চূড়ান্ত কথাবার্তা হয়নি। আমি এইটাকে একটা বিকল্প হিসাবে দেখি। এছাড়া এই মুহূর্তে আমার মনে হয় না যে ব্রিক্স আগে নিজের ক্ষুধা মিটিয়ে তারপরে থাকলে আমাদেরকে দেবে। আমরা এই মুহূর্তে আশা করবো তারা সাকসেসফুল হোক, তারা কিছু করুক, তবে এই মুহূর্তে আমরা লাভ দিয়ে তাদের কাছে পড়ার মতো আমি অন্তপক্ষে করবো না, এটা আমার ব্যক্তিগত মত। আহসান মনসুর, আমরা এই জায়গাটাই একটু জানতে চাইবো যে 188টা দেশ, তাদের মধ্যে যেমন ব্রিক্সে আমরা দেখতে পাচ্ছি যে 5টি রাষ্ট্র আসলে যদি সাধারণ অর্থনৈতিক, আমরা যেটি বুঝি সাধারণ অর্থনীতি, তারা স্পন্সর
ডিরেক্টর টাইপের, যে তারা এটা ইনিশিয়েট করতেছে। এই ব্যাপারটা কি ওয়ার্ল্ড ব্যাংকের মধ্যেও নাই? না, এটা এক সেন্স ইউনিক, এবং আমি মান্নান সাহেবের সাথে একমত যে তার রিজিওনাল পলিটিক্যাল অ্যাম্বিশনসগুলোই এটাকে কাজ করছে টু ইউনাইট দেম। আর কিন্তু কোনো কারণ নাই সত্যি কথা বলতে। তাদের কমন থ্রেটটা হচ্ছে যে প্রত্যেকে যার যার রিজনে একটা বৃহত্তর শক্তি। সাউথ আফ্রিকা ছোট হলেও আফ্রিকার কনটেক্সটে অনেক বড়, কাজেই এভরিথিং ইজ রিলেটিভ। তো সেই হিসাবে এটার পলিটিক্যাল ডাইমেনশনটা আসছে। আমি যেটা বলবো, আপনার প্রথম প্রশ্নে একটু ফিরে যে শর্ত কেন এসছে, শর্ত কিন্তু এমনি আসে নাই। শর্তগুলো হচ্ছে যে একটা প্রতিষ্ঠান, যে কোনো প্রতিষ্ঠানই হোক, সেটা বাংলাদেশের কোনো ব্যাংক হোক বা ওয়ার্ল্ড ব্যাংক হোক বা IMF হোক, তারা যখন কাউকে লোন দেবে, ফার্স্ট গ্যারান্টি কি লোনটা যেন ফেরত আসে। কেন লোনটা ফেরত আসতে হবে? কারণ রিভলভিং নেচার অফ দ্য ফান্ডটা কিন্তু মেনটেন করতে হবে। সেটা একটা বাণিজ্যিক ব্যাংকই হোক বা সেটা বিশ্ব ব্যাংকই হোক, তাদের যে ফান্ড সেটাকে কিন্তু রিভলভিং নেচার, আমি আজকে এই দেশকে দিব, কালকে ওই দেশকে দিব, তাই তো? ফান্ডটাকে তো লুজ করা যাবে না। কাজে ফান্ডটা কিভাবে ফেরত আসবে, সেই জন্য কিছু কন্ডিশন তাদের উপর দিতে হয়, যেটা এনশিওর করবে ক্যাপাসিটি টু পে ফর দ্য কান্ট্রি। অর্থাৎ যদি ব্যালেন্স অফ পেমেন্টের কারণে দেওয়া হয়ে থাকে, তাহলে অবশ্যই এমন পলিসি নিতে হবে যে ব্যালেন্স অফ পেমেন্টের ক্রাইসিসটা থাকবে না এই ফান্ড ব্যবহার করার মাধ্যমে, এবং যখন এই টাকাটা তারা ফেরত দিতে সক্ষম হবে। তা না হলে তো পারবে না কোনোদিনও ফেরত দিতে। কাজেই এই কন্ডিশনগুলোর কিন্তু প্রয়োজনীয়তা অস্বীকার করা যাবে না। এখন যদি আমরা বলি যে কেন ফিসক্যাল ডেফিসিটকে নিয়ে এত মাথা ব্যথা, আমরা বিশ্ব যদি আমরা দেখি, সব কিছুর মূলেই হচ্ছে ফিসক্যাল ডেফিসিট। এই যে ইউরোপিয়ান ডেট ক্রাইসিস, উন্নত দেশে কি হয় না? ইউরোপিয়ান ডেট ক্রাইসিস, ইটালি, স্পেন, পর্তুগাল, ইউ নেম ইট, আয়ারল্যান্ড, সবগুলো ক্রাইসিসের মূল কারণ ফিসক্যাল ডেফিসিট, অতিরিক্ত ঋণ নেওয়া সরকার কর্তৃক। IMF বলতেছে তোমরা যদি ঋণ নাও, ডেফিসিটটাকে কমিয়ে ফেলো আস্তে আস্তে, তোমাদের ঋণ কম নিতে হবে, এটা সহনীয় পর্যায়ে থাকবে। এটাতে খারাপ তো কিছু নাই। কথা হচ্ছে যে সবাইকেই তাদের সাধ্যের মধ্যে ব্যয় করতে হবে, সেটা সরকারি হোক আর আমি ব্যক্তি হিসাবেই হই। এই জিনিসটা কার্ডিনাল প্রিন্সিপালটা কিন্তু ফলো করতে হবে। এটাকে যদি কেউ বলে যে সে উপদেশ দিতে আছে, মুরুলিপানা করছে, বলতে পারি আমি, কিন্তু সত্য তো সত্যই, সেটাকে তো চেঞ্জ করা যাবে না। এটা একটা জিনিস। আরেকটা জিনিস আমি একটু মনে করিয়ে দিতে চাই যে আমরা তো বায়োল্যাটারাল লোন দেখি, চায়না থেকে নিচ্ছি, বাংলাদেশে নিচ্ছে, সেটা কি খুব সস্তা লোন? সেটা কি আমাদেরকে খুব সস্তায় দিয়েছে এই পর্যন্ত? আপনি দেখেন টেনিওর, দেখেন আপনি ইন্টারেস্ট রেট দেখেন, সবগুলো এটা বিশ্বব্যাংকের রেটের চাইতে অনেক বেশি। অন টপ অফ দ্যাট তারা বলে দিচ্ছে এটা চাইনিজ ফার্ম কর্তৃক করতে হইতে হবে, বা এটা জাপানিজ ফার্ম কর্তৃক হইতে হবে বায়োল্যাটারাল লোনে, বা ইন্ডিয়ান ফার্ম কর্তৃক হইতে হবে। তাহলে তারা ভালো কোন দিক দিয়ে হচ্ছে? তারা দাম বেশি নিচ্ছে, ফার্ম কর্তৃক হতে হবে মানে কি? ওই ফার্মগুলো তখন ডবল দামে আমাদেরকে একই জিনিস বিক্রি করবে, কারণ কম্পিটিশন হচ্ছে না। এটা তো এক ধরনের মনোপলি পারচেজ হচ্ছে আমাদের কাছ থেকে। কাজে আমাদেরকে চিন্তা করতে হবে যে আসলে আমাদের স্বার্থ সবচেয়ে বেশি কোথায় বিরাজ করবে, সেটা আগামীতে। যদি ব্রিক থেকে মনে করি যে আমাদের জন্য ভালো, আমরা অবশ্যই সুযোগ নেব ব্রিকের। এখন পর্যন্ত কিন্তু ব্রিক বলে নাই যে তাদের লেন্ডিং প্যাটার্ন কি হবে, কারা এটার মেম্বার হতে পারবে আদার দেন দি স্পন্সর 5, সেটাও আমরা জানি না। আমরা কি মেম্বার হতে পারবো? আমরা কি ফার্স্ট র্যাঙ্কের মেম্বার হতে পারবো, ইকুয়াল বেসিসে হতে পারবো? আমরা জানি না। এগুলো তো পরিষ্কার হওয়া দরকার। তাদের লেন্ডিং স্ট্রাকচারটা কি হবে, এটা কি তারা নিজেদের মধ্যে লেন্ডিং করবে না আমাদেরকে করবে? কি রেটে করবে? সেটা কি বিশ্বব্যাংকের সাথে কম্পারেটিভ হতে পারবে? বিশ্বব্যাংকের তো ট্রিপল এ স্ট্যাটাস, টু লেট বড় ফ্রম দ্য মার্কেট। তার ট্রিপল এ বড় করে সবচেয়ে বেশি, এটা আমেরিকান ট্রেজারির পরেই হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংকের বড়োয়িং রেট, মানে এত কম। সেই রেটে কি ব্রিক করতে পারবে? এটা অবশ্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত হয়েছে যে তাদের রেটিংটা কি আসবে। হ্যাঁ, তো এই জিনিসগুলোকে আমরা চিন্তা করতে হবে। তো আমরা ওয়েট করব, আমরা দেখব, আমাদের জন্য যদি ভালো সুযোগ আসে আমরা অবশ্যই সেটা নেব। কিন্তু আমরা চাই ট্রান্সপারেন্সি, আমরা চাই যে ধরনের রুলস অ্যান্ড রেগুলেশন বিশ্বব্যাংক এবং IMF এর সৃষ্টি করা হয়েছে গত 60-70 বছর ধরে, এটা কিন্তু এককভাবে হয় নাই। সব মেম্বারশিপই কিন্তু এটাকে ভোট দিয়ে করেছে। যেটা মান্নান সাহেব বললেন যে আমরাও মেম্বার এবং অ্যাক্টিভ মেম্বার, এবং ভারত, চায়না কিন্তু এগুলো সব পলিসির মূলে। বিশ্বব্যাংকের যেসব পলিসি হয়, ইনক্লুডিং ইন্টিগ্রিটি পলিসি, যেটা নিয়ে বিশ্বব্যাংকের সাথে পদ্মা ব্রিজেরই, এগুলো কিন্তু সবাই আমরা সাপোর্টও করেছি। এটা এককভাবে কোনো দেশ এটা আনে নাই। কাজে এই জিনিসগুলো চিন্তা করতে হবে। এই পলিসিগুলো এই ব্রিক ব্যাংক কিভাবে করবে, তাদের ট্রান্সপারেন্সি কতখানি থাকবে, সেটা আমাদের জানতে হবে। তো খালেকুজ্জামান সাহেব, আপনার কাছে আসবো একটা বিরতির পরে, কিন্তু যে বিষয়টি জানতে চাইবো সেটা হচ্ছে যে ব্রিক্সের অর্থনৈতিক একটি কাঠামোর
যে প্রস্তাবটা এসেছে সেটার ব্যাপারে জানতে চাইবো। সেটা হচ্ছে যে ব্রিক্সের অর্থনৈতিক একটি কাঠামোর যে প্রস্তাবটা এসেছে সেটার ব্যাপারে আমরা সবচেয়ে বেশি যেটা শুনতে পাচ্ছি সেটা হচ্ছে রাজনৈতিক উচ্চাভিলাষ অথবা আকাঙ্ক্ষা। সেই রাজনৈতিক আকাঙ্ক্ষাটা আসলে কিরকম এবং সেই রাজনৈতিক আকাঙ্ক্ষার পক্ষ বিপক্ষ কারা, সেই বিষয়টি একটু আপনার কাছ থেকে জানতে চাইব। দর্শক, যাচ্ছে একটি বিরতিতে, ফিরছি একটু। বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। খালিদুজ্জামান সাহেব, আমরা জানতে চাচ্ছিলাম যে এই যে অর্থনৈতিক যে শক্তির কথা বলা হচ্ছে সেটা আসলে পৃথিবীর রাজনৈতিক বিভাজনেরই একটি চিত্র কিনা? অবশ্যই। এখন যে কথাটা বলা হচ্ছে যে এরা জনগণের কল্যাণ করার জন্য বা মানুষের এই অনুন্নত দেশের ইয়ের জন্য বিষয়টা সেই জন্য করছে না, কিন্তু তারপরেও যদি ওয়ার্ল্ড ব্যাংক আইএমএফের যে মনোপলি এটা ভাঙবে। কারণ হচ্ছে যে এরা যদি দাঁড়ায় তাহলে এটা 5টা দেশ কিনা এটা ইম্পর্টেন্ট। আপনি খেয়াল করে দেখবেন পৃথিবীর অর্ধেক লোক এই 5টা দেশে বাস করে, 300 কোটি লোক এখানে আছে, এবং জিডিপি তাদের 16 ট্রিলিয়ন, 16.37 ট্রিলিয়ন ডলার হচ্ছে তাদের জিডিপি, এবং তাদের রিজার্ভ আছে 4 ট্রিলিয়ন ডলার, এবং এর সঙ্গে বিশ্বের অর্থনীতি, গোটা অর্থনীতির 18% কন্ট্রোল করে। এবং এর সঙ্গে বাণিজ্য ধরেন 2002 সালে 27 বিলিয়ন ডলারের বাণিজ্য ছিল, এইবার গত বছর 282 বিলিয়ন ডলারের বাণিজ্য তারা করেছে, এবং তারা বলতেছে যে 2015 সালে এটা 500 বিলিয়ন ডলারে যাবে। এবং 2000 সালে তাদের যে ইয়ে ছিল 6%, সেখান থেকে তারা 20% এফডিআই, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, সেদিকে আসছে এই দেশগুলিতে। ফলে ওই হিসাব করে কোনো লাভ নাই, ওখানে কতশো আছে আর এখানে কি আছে। ফলে এটা বুঝতেই পাচ্ছেন যে আজকে একটা মানে বিশ্বে গোটা অর্থনীতির 2টা শক্তি শুধু সমান্তরাল না। যেমন আমেরিকা সবচেয়ে ঋণগ্রস্ত দেশ পৃথিবীতে, এবং 16 ট্রিলিয়ন ডলারের মতো তো ঋণগ্রস্ত, কিন্তু এদের পরিস্থিতি তা নয়। আবার এদিকে যেটা আসছে যে এখন এই যে পাওয়ার ব্যালেন্স, মানে অর্থনৈতিকভাবে দুনিয়ায় অর্থনৈতিক কর্তৃত্ব প্রতিষ্ঠা করার জন্য একচেটিয়াভাবে এরা ছিল। একসময় ডলার এবং ইউরোর কিছুটা বিরোধ ছিল তাদের নিজেদের মধ্যে স্ফিয়ার অফ ইনফ্লুয়েন্স বাড়ানোর জন্য। এখন ডলার ইউরো মিলে তার সঙ্গে এরা কম্পিট করবে। এখন কম্পিট করলে পরে এটাই স্বাভাবিক, কারণ বহু আগেই সেটা একসময় লেনিন বলেছিলেন যে সাম্রাজ্যবাদ যদি থাকে পৃথিবীতে তাহলে যুদ্ধ থাকবে, এবং তার পূর্বাভাস অর্থনৈতিক যুদ্ধ দিয়ে শুরু হয়, বাজার দখল করা, দুনিয়া ভাগ বাটোয়ারা দিয়ে শুরু হয়, তারপর সেটা এখন যেমন পার্শিয়াল ওয়ার চলছে। এখন যেটা আপনি যেটা বলছেন যে ওরা যে কথাগুলি বলে শর্ত, সেগুলির প্রথমে একটা দেশের শাসকরা যদি দুর্নীতিগ্রস্ত হয় তাহলে সুযোগটা বেশি পায়। আর হলে তারা তো বাণিজ্য করতে চায়, যে এরা এসে বললো যে বাজার খুলে দাও। একসময় কেনশিয়ান মডেল ফলো করতো, তারপরে এসে রেগান এবং মার্গারেট থেচার তারা এসে বললো যে এখন পলিসি চেঞ্জ করতে হবে। তার মানে এখন বিরাষ্ট্রীয়করণ, এটা খুলে দাও, বাজার খুলে দাও, জিনিসের দাম বাড়াও, এনার্জি ওদের হাতে তুলে দাও, সেবা খাত সহ সর্বজনীন। তারা কিন্তু মার্কেট খোলে না, ভর্তুকি কমাও। ওরা যে পরিমাণ ভর্তুকি দেয় তার ধারে কাছেই তো আমরা নাই, তারপরে এখানে এসে বলে ভর্তুকি কমাও। আমেরিকা ইউরোপিয়ান স্টিল ঢুকতে পারে না, সব কোটা দিয়ে রাখছে, কিন্তু আমাদের এসে বলে সব খুলে দাও। ফলে এখানে তারা পারে এই জন্য যে এইসব দেশের শাসকরা তারাও অনেকটা দুর্নীতিগ্রস্ত বলে সে জিনিসটা পারে। কারণ আমাদের এখন যে প্রবাসীদের যে আয় আসে 20 বিলিয়ন, আমরা কত আনি তাদের কাছ থেকে? তাহলে সেই জায়গা হিসাব করলে আমরা যে এক্সপোর্ট করি গার্মেন্টসের চিন্তা করেন, তাহলে সেখানে কত টাকার আমরা এক্সপোর্ট করি, আর অথচ সেই জায়গায় ট্যাক্সের উপরে তারা 500 কোটি টাকার মতো, ডলারের মতো নিয়ে নেয়। জিএসপি যে কথা বলছে এটা ন্যায্য অধিকার যে কথা, সেটা তারা মানছে না। তো ফলে এই জিনিসগুলি সেখানে আছে। এখন এটা হলো যে আমরা আমাদের সামর্থ্যের উপরে দাঁড়াতে পারি, কারণ আমাদের 1971 সালে যে খাদ্য উৎপাদন হতো এখন 3 গুণ হয়, মানুষ হচ্ছে দ্বিগুণ। এবং এইভাবে আমাদের দেশের যে দক্ষ জনশক্তি আছে, তার মানে সেটা দিয়ে আমরা আমাদের চাহিদা তার ভিত্তিতে আমরা আমাদের ইয়েটা করব, পরিকল্পনাটা সাজাবো। তাহলে সেই জায়গায় এইবারও ধরেন বাজেটে, এত বড় বাজেট, আমরা বিদেশ থেকে কত টাকা নিচ্ছি? যে টাকা নিতেছি তার চেয়ে বেশি টাকা তো বিদেশে পাচার হয়ে গেছে। এবং যে পরিমাণ আমরা লোন নেব তার চেয়ে বেশি টাকা তো বিভিন্ন লোকদের এই যে রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে লুট হয়ে গেছে, এবং শেয়ার মার্কেট থেকে লুট হয়ে গেছে। বিভিন্ন এই যে হলমার্ক, ওই ডেস্টিনি ফেস্টিনি, এগুলি হিসাব করলে প্রায় 2 লক্ষ 2.5 লক্ষ কোটি টাকা তো এমনি গেছে গিয়ে। তা আপনি কত টাকা ঋণ করতেছেন? কেন আপনি যাচ্ছেন সেখানে?
তার মানে হলো যে আমরা আভ্যন্তরীণভাবে শুধু লুটপাটটাই আপনি ধরেন, যে যেই পরিমাণ সম্পদ, সেটা হলো যে আমাদের মন্ত্রী এমপি এদের নামও হলফনামা, সেটা তারপর দেখলামই, তারপর রাষ্ট্রায়ত্ত ব্যাংক, প্রাইভেট ব্যাংক, তারপর বিভিন্ন সংস্থা, এগুলি মিলে যেই হারে লুটপাট হয়েছে, এবং তারপর ওভার ইনভয়েসিং, আন্ডার ইনভয়েসিং, পোর্টে যেসব প্রতিদিনই খবর আসছে, তো সেই জিনিসগুলি যদি আমি ঠেকাই তাহলে আমি কত টাকা আনতেছি? 30-40 হাজার কোটি টাকা আমি আনবো, আমার তো লক্ষ কোটি টাকা দিয়ে লুটপাট হয়ে যাচ্ছে, আমি আর যাবো কেন তার কাছে? তো ফলে এই জায়গাটা একটা আছে। এখন যে কথাটা আসছে যে পোলারাইজেশনটা যেটা, সেটা নিয়ে এখন আজকে মিডল ইস্টে ওরা আমেরিকা এবং ইংল্যান্ড দুইটা মিলে তারা তেল সম্পদ লুট করার জন্য সেখানে যুদ্ধ বাঁধিয়ে দিয়েছে। লিবিয়াতে তারা এই কাজগুলি করেছে। ইংল্যান্ডে যে ইরাকে তারা বলছে যে বিশাল নাকি মারণাস্ত্র আছে, এটা মিথ্যা কথা বলে আজকে এটা পরিষ্কার হয়ে গেছে। ফলে এন্টায়ার মিডল ইস্টে যে পরিস্থিতি আছে পিপলের, এদের বিরুদ্ধে রেজিমেন্ট আছে, এবং ল্যাটিন আমেরিকা সেখানে একটা জাগরণ হচ্ছে। এদিকে আবার সেন্ট্রাল এশিয়া, সেটা এক পরিস্থিতি আছে, আফ্রিকা, ওয়েস্ট আফ্রিকা এবং অল ওভার আফ্রিকা, এই সব কিছু মিলে এখন এদিকে জাপান, আমেরিকা, ইউরোপীয় ইউনিয়ন, আর যদি এদিকে এরা দাঁড়ায়, এটা কিন্তু একটা সহজ পরিস্থিতি নয়। ফলে আগামী দিনে বিশ্ব অর্থনৈতিক ভাগাভাগিতে একটা পরিস্থিতি তৈরি হচ্ছে, এবং যেটা লোকাল পার্শিয়াল ওয়ার যেগুলি চলছে সেটার পরিধিকে আরও বাড়াবে। এবং সেইরকম পরিস্থিতিতে আমাদের মতো একটা দেশ, সেখানে যদি আমরা বলি যে আমরা এই বিদেশিদের ঋণ ছাড়া উপায় নাই, আমাদের এটা নেই, আসলে আমাদের আভ্যন্তরীণ এই অবস্থাকে স্বনির্ভর আমরা করতে পারি, তার প্রমাণ আছে, এটা বললামই। এবং এই বিশ্ব পরিস্থিতিতে যে পরিবর্তনটা আসছে, সেই জিনিসটা ভালোভাবে যদি আমরা বোঝার চেষ্টা না করি, তাহলে বিপদটা আমাদের ঘাড়ের উপরে পড়তে পারে। মানন সাহেব, আমি এই জায়গাটা একটু মানে আপনাদের পারসেপশনটা জানতে চাই যে এই ধরনের বক্তব্য কিন্তু আমরা সবসময় জানি যে আমাদের নিজস্ব সম্পদের আরও ভালো ব্যবস্থাপনা হলে হয়তো ঋণ আমাদের এতটা না করলেও চলবে, কিন্তু আসলে সরকারের থেকে বাস্তবতাটা কি, ঋণটা কেন জরুরি হয়ে যায় উন্নয়নের জন্য? শুনেন, অনেক কিছু জনপ্রিয় আমরা বক্তব্য রাখতে পারি এগুলো, এবং অনেক অভিযোগও আমরা আনতে পারি, এগুলো প্রমাণ সাপেক্ষ বিষয়, এবং সেটা নিয়ে আমরা এখানে যদি একটা আলোচনার মধ্যে যাই, যে বিষয়টা আজকে আলোচনা বসছে এর সঙ্গে কিন্তু এর ডাইরেক্ট সম্পর্ক নাই। তবে আপনাকে যে কথাটা যে আমরা কি অভ্যন্তরীণভাবে কি আমরা পারি না ম্যানেজ করতে, এটা যে মুদ্রা কথা হয়, হ্যাঁ, কেন পারি না, কেন পারবো কেন, আমরা চিন্তা ভাবনা করে যদি আমরা অনেকগুলা রাজনৈতিক বিষয় আশয় আছে, আমরা যেমন নর্থ কোরিয়ায় আপনি চিন্তা করেন, আমি যদি উদাহরণ দিই, নর্থ কোরিয়া একটা ছোটো রাষ্ট্র বলতে গেলে এই বড় বড় চায়না বা জাপানের তুলনায়, সে তো তার নিজের উপরে নিজে পায়ে দাঁড়িয়েছে, শুধু দাঁড়ায় নাই, সে মাথা খাড়া করে মানে চলতেও পারে। এটা একটা এক্সট্রিম উদাহরণ আমি একদিকে বললাম। ইভেন কয়েক বছর আগে মিয়ানমার আমাদের প্রতিবেশী দরজা জানালা বন্ধ করে একটানা যেভাবে উন্নয়নের কাজ করেছিল বা স্বয়ংসম্পূর্ণ হওয়ার চেষ্টা করেছিল, কিছুটা তারা এগিয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে গিয়ে মিয়ানমারকে দরজা খুলে দিতে হয়েছে অতি সম্প্রতি। নর্থ কোরিয়া কদিন শেষ পর্যন্ত এইভাবে থাকতে পারবে, এইটা ডাউটফুল। এমনকি কিউবা পশ্চিম দিকে, যে আমাদের আরেকটা চমৎকার উদাহরণ ছিল, সেই কিউবাও অতি সম্প্রতি কিন্তু ধীরে ধীরে দরজা জানালা খোলা শুরু করে দিয়েছে, কিছু কিছু ব্যবসা তারা প্রাইভেট সেক্টরকে দেওয়া শুরু করে দিয়েছে। তার মানে কি? তার মানে যে আপনাকে এই যে অ্যাপার্ট ফ্রম আইডিওলজি, আদর্শবাদ ছাড়া বিশ্বটা যে একখানে চলে এসছে বিকজ অফ টেকনোলজি, যোগাযোগের ফাস্ট মাধ্যম, টেলিযোগাযোগ, রোড যোগাযোগ, শিপ যোগাযোগ, চিন্তার যোগাযোগ, ভাষার যোগাযোগ, যেভাবে আমাদেরকে কাছে নিয়ে আসছে, আদর্শগত দ্বন্দ্ব যাই থাকুক না কেন, আমাদের মধ্যে যদি দেনা পাওনা, লেনদেন, যোগাযোগ না বাড়ে, তাহলে কিন্তু আমাদের মধ্যে দ্বন্দ্ব এবং সংঘাত বাড়বে। এইটা আমাদের স্বীকার করতেই হবে। এবং সেই যে দ্বন্দ্ব সংঘাতের যে সম্ভাবনা, এইটা এড়াবার জন্যই আপনি যতই চেষ্টা করুন না, কিন্তু আপনি দরজা বন্ধ করে আপনি নিজে ডেভেলপ করবেন নর্থ কোরিয়ার মতো বা মিয়ানমার কয়েকদিন আগের মতো, তো শেষ পর্যন্ত আপনি টেকসই হবেন কি না এটা চিন্তা করার বিষয়। তাহলে আপনি কি করার আছে আমাদের মতো একটা দরিদ্র রাষ্ট্রের? অবশ্যই আমরা উপনিবেশবাদের শিকার, এটা তো অস্বীকার করার কিছু নয়। আমাদেরকে শত শত বছর লুণ্ঠন করা হচ্ছে, এগুলো নিয়ে আমি রাগ করতে পারি, কিন্তু আমি এটা সমাধান করার কোনো পথ নাই। আমাকে বর্তমানে চিন্তা করতে কীভাবে আগামী দিনে আমরা আগাতে পারি। এই জন্য আমি যে বলছিলাম যে আমাদের এখন প্রয়োজন পরিশ্রম করা, প্রয়োজন বন্ধু খোঁজা, যে বন্ধুরা আমাদেরকে সভ্য গ্রহণযোগ্য শর্তে আমাদের সহায়তা দিবে। সবসময় যে শর্তগুলো সভ্য গ্রহণযোগ্য হবে সেটার কোনো নিশ্চয়তা নাই। সরকার এরকম বন্ধু খুঁজছি আমরা, অবশ্যই আমরা সার্বক্ষণিক আমরা খুঁজছি, পাচ্ছিও। এই যে আমাদের
সম্প্রতি আমরা পূর্বমুখিতা একটা কথা বলি না আমরা, এটা এমন কিছু আমরা সার্বক্ষণিক আমরা খুঁজছি, পাচ্ছিও। এই যে আমাদের সম্প্রতি আমরা পূর্বমুখিতা একটা কথা বলি না আমরা, এটা এমন কোনো না যে আমরা পশ্চিমকে ঘৃণা করি, আমরা পশ্চিম দিয়ে তাকাবো সেটা আমরা বলছি না। আমরা বলছি যে এতদিন আমরা আমাদের শুধু দৃষ্টি আরো পশ্চিমে ছিলাম, প্রসারিত করছি। আমরা এখন খুলতে চাই, প্রস্ফুটিত হতে চাই, আর কিছু না। আমরা একটা ছোট্ট বিরতিতে যাব দর্শক, আসছি একটু পরে। বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। আহসান মনসুর, আমরা খুব সংক্ষেপে জানতে চাইব যে এই যে নতুন ব্যাংকের প্রস্তাবনা, এইটার ফলে এখনকার যেই এক্সিস্টিং ব্যাংক আছে, বিশ্ব ব্যাংক এবং IMF, এদের লেন্ডিং প্রসিডিওরে কোনো ধরনের ফেভারেবল আসবে কিনা বাংলাদেশের মতো দেশগুলোর জন্য? দেখুন, বিশ্বব্যাংক বা IMF এ দুটো কিন্তু অনেক একটা 70-80 বছর ধরে একটা ঐতিহ্য ডেভেলপ করে আসছে। তাদের লেন্ডিং প্যাটার্নটা হচ্ছে মার্কেট ড্রিভেন, কিন্তু যেটা তারা সবচেয়ে কমে এই কন্ডিশনের মধ্যে দিতে পারে সেটাই চেষ্টা করা হয়, এবং সেটাকে তারা ব্যবহার করছে। তাদের যে বরোয়িং ক্যাপাসিটিটা আছে সবচেয়ে হাইয়েস্ট গ্রেড আফটার আমেরিকান ট্রেজারি, সেইটাকে তারা ইউজ করে তারা করছে। সেই হিসেবে দেখলে পরে এর চাইতে কম ইন্টারেস্ট দেওয়া এই পর্যায়ে কোনো দেশের পক্ষে সম্ভব না। যদি তারা সাবসিডি দিয়ে দিতে চায় সেটা পারে। হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডগুলি আরো বেশি দেখা হবে কিনা? এখানে সত্যি কথা বলতে হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড হয়তো মুখে বলবে, রেটরিক ইজ ওয়ান থিং, এবং বাস্তবতা হচ্ছে আরেক জিনিস। আমি মনে করি না, বাস্তবতা আমাকে যদি কেউ বলে যে এটা এই রেটরিক দিয়ে আমরা সাবস্টেন্টিভ কোনো কোয়ালিটেটিভ চেঞ্জ করতে পারবো। অবশ্য আই স্ট্যান্ড টু বি কারেক্টেড 5 বছর বা 10 বছর পরে। আরেকটা জিনিস মনে রাখতে হবে, এই ধরনের ব্যাংক আরো অনেক আছে এ বিশ্বে, কিন্তু দ্য ডেপথ অফ নলেজ, দ্য ডেপথ অফ আন্ডারস্ট্যান্ডিং, দ্য কোয়ালিটি অফ স্টাফ যে বিশ্ব ব্যাংকের এবং IMF এর যেটা আছে, সেটা কিন্তু এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, ইউরোপিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক বা অন্য কোনো ব্যাংকের এটা হতে পারে নাই। এটা একটা অনেক দিনের প্রতিষ্ঠান। এগুলোকে ওভারনাইট একটা প্রতিষ্ঠান দিয়ে রিপ্লেস করার মতো ক্যাপাসিটি ডেভেলপ করা, দ্যাটস এ লং টার্ম প্রসেস, এবং সেটা তাদেরকে দেখাতে হবে। খালেকুজ্জামান সাহেব, এই নতুন যে মেরুকরণ হচ্ছে, এটা আসলে আমাদের জন্য কি তৈরি করবে? অর্থাৎ আমাদের জন্য এখন আগে একটি জায়গায় যেতে হতো বা এক জায়গা থেকে নিয়ন্ত্রণ হতো, এখন 2 জায়গা থেকে নিয়ন্ত্রণের চেষ্টা হবে। আপনি নিয়ন্ত্রণে যাবেন কেন? প্রথম হলে আমাদের নিজেদের সামর্থ্য এবং স্বাবলম্বিতা, সেটার উপর আমাদের জোর দিতে হবে। বলে যে বলা আমরা গরিব দেশ না, কিন্তু আমরা ধনী দেশ, গরিব বানানো হয়েছে এটাকে। কারণ আমরা এমনই গরিব, আমাদের 3000 কোটি টাকা চলে যায় সুইস ব্যাংকে, 3000 কোটি টাকা চলে যায় মালয়েশিয়ান, যেগুলি অলরেডি আমরা রিপোর্টেড বাই দি ব্যাংকস। এর বাইরেই অবস্থা, ফলে সেটা বলে লাভ নাই। এখন এর মধ্যে যেটা আছে, আমার নিজের সামর্থ্যটা বাড়াইতে হবে। আর এদের যে পজিশন, আর্জেন্টিনা বোধহয় 6 নম্বর সদস্য হতে যাচ্ছে, এবং জ্যাকব জুমা যে সাউথ আফ্রিকার উনি 15টা দেশের রাষ্ট্রপ্রধানকে আহ্বান জানিয়েছেন, এবং ইথিওপিয়ান হাইলে মারিয়াম সহ এদেরকে ইনভাইট করা হয়েছে নেক্সট ব্রিক্সের যাওয়ার জন্য। ফলে এটার সংখ্যা 5-এর মধ্যে থাকবে না, এটা আর সংখ্যা অনেক বাড়বে। শুধু সংখ্যা বাড়ার ব্যাপার না, তাহলে এটাও সেখানে আমাদের উৎফুল্ল হওয়ার ব্যাপার নাই, কিন্তু আবার মূল কথা হলো যে আমরা আমাদের জাতীয় সামর্থ্য সেটা আমাদের বাড়াইতে হবে। এবং যাতে আরেকটা হলো যে যদি বার্গেনিং এখানে একটা হবে, যে এই দুইটার মধ্যে যখন এই ওয়ার্ল্ড ব্যাংক এবং IMF এর যে একটা মনোপলি, এটা তো ভাঙবে, এটা চ্যালেঞ্জের সামনে পড়বে। তো সেই জন্য আমরা আমাদের অবস্থানটাকে সামনে রেখে আমাদের চিন্তা করতে হবে। আমরা জানতে চাইবো যে আমাদের বার্গেনিং পাওয়ার বাড়ানোর জন্য আমাদের কোনো উদ্যোগ থাকবে কিনা? আমাদের বার্গেনিং পাওয়ার বাড়াবার জন্য আমাদের কাজ করতে হবে, আমাদের স্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে হবে, আইনের শাসনের দিকে আরো শক্তভাবে এগোতে হবে, ব্যাংকিংগুলোর উপরে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে হবে। এই যারা খালিকুজ্জামান সাহেব বলেন যে ওখানে টাকা চলে গেছে, কত পরিবারের টাকা, এটা আমি ঠিক জানি না, নানা ধরনের কথাবার্তা আসে। এইগুলা ফাঁক ফোকর বন্ধ করার জন্য আমাদেরকে মানে খাটতে হবে। আর চারদিকে যে খেলা হচ্ছে, গ্লোবাল খেলা দেখতে ভালো, কিন্তু এইগুলো আমরা এখন খেলতে পারবো না, আমরা ওই প্লেয়ার নই। এইটা যে আমাদের মাথায় থাকে আর নিজের দায়িত্বগুলো যথাযথ পালন করি ঠান্ডা মাথায়, তাহলে আমাদের সম্ভাবনা আছে। কারণ আমরা গত কয়েক বছরে দেখিয়েছি যে আমরা 6+ আমরা প্রবৃদ্ধি অর্জন করতে পারি। ধন্যবাদ দর্শক, এই ছিল আজকের বাংলাদেশে। দেখা হবে আবার আগামীকাল একই সময়। শুভরাত্রি।